চুলকানি, গায়ে লাল লাল চাকা, অনবরত হাঁচি কাশি, এই অ্যালার্জি এই জিনিসটা কিন্তু আমাদের অনেকের জীবনে একটা বিশাল অস্বস্তির কারণ। কিন্তু কখনো ভেবে দেখেছেন এটা আসলে কেন হয়? মানে শরীর কেন হঠাৎ করে নিরীহ কোনো জিনিসকে শত্রু ভেবে বসে? চলুন আজ এই ভুল বোঝাবুঝির গল্পটাই একটু ভেঙে বলা যাক। তো আজকের এই আলোচনাতে আমরা ঠিক কি কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে আমরা বোঝার চেষ্টা করব অ্যালার্জির আসল কারণটা কি। এরপর দেখব আমাদের শত্রু আসলে কারা, মানে কাদের জন্য অ্যালার্জি হয়। তারপর জানব এই অস্বস্তি কমানোর উপায়গুলো কি কি। আর সবশেষে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কখন অ্যালার্জি প্রাণঘাতী হয়ে উঠতে পারে সেই লক্ষণগুলো চিনে নেব। আচ্ছা, তাহলে একদম শুরু থেকে শুরু করা যাক। প্রথম আর সবচেয়ে বড় প্রশ্নটাই হলো, আমাদের শরীর কেন এমন অদ্ভুত আচরণ করে? কেন মানে একটা নিরীহ খাবার বা সামান্য ধুলোবালিকে শত্রু ভেবে রীতিমতো যুদ্ধ শুরু করে দেয়? এই ব্যাপারটা বুঝতে হলে চলুন একটা দারুণ উপমা ব্যবহার করি। ভাবুন তো, আমাদের শরীরের ভেতরে একটা অসাধারণ ডিফেন্স সিস্টেম আছে, আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা। এটাকে তুলনা করা যায় পাড়ার সজাগ পাহারাদারদের সাথে। এই পাহারাদারদের কাজ কি? দিন রাত টহল দেওয়া, আর যেই কোনো ক্ষতিকর জীবাণু বা ভাইরাস চোখে পড়ল অমনি ধরে তাদের শেষ করে ফেলা। সত্যি বলতে এই পাহারাদারদের জন্যই কিন্তু আমরা প্রতিদিন হাজারো শত্রুর মাঝেও দিব্যি সুস্থ থাকি। কিন্তু সমস্যাটা হয় কখন জানেন? যখন এই একনিষ্ঠ পাহারাদাররাই একটা বড় ভুল করে বসে। কি হবে যদি তারা নিজেদের বন্ধুকেই শত্রু ভেবে বসে আর তার উপর ঝাঁপিয়ে পড়ে? ঠিক এই ভুল বোঝাবুঝির মুহূর্তটাতেই কিন্তু অ্যালার্জির জন্ম হয়। চলুন একটা ছোট্ট উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝি। ধরুন শরীফ ভাইয়ের কথা। এক বৃষ্টির দুপুরে উনি বেশ আয়েশ করে ভুনা খিচুড়ি, সাথে গরম গরম ইলিশ ভাজা আর বেগুন ভাজি নিয়ে খেতে বসেছেন। কিন্তু হলোটা কি? যেই না কয়েক লোকমা খেয়েছেন, অমনি সারা গায়ে লাল লাল চাকা, আর সাথে এমন চুলকানি শুরু হলো যে আর পারা যায় না। আয়েশ করে খাওয়া তো গেলই, এখন চুলকানির জ্বালায় টিকে থাকাই মুশকিল। এখন প্রশ্ন হলো, এমনটা কেন হলো? আসলে ভেতরে ভেতরে একটা বিশাল কাণ্ড ঘটে গেছে। শরীফ ভাইয়ের শরীরের সেই পাহারাদার বাহিনী, তারা নিরীহ বেগুন ভাজিকে শত্রু হিসেবে ভুল করেছে, আর অমনি তার বিরুদ্ধে একেবারে পুরোদমে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। শরীরের ভেতরে এই যে তুলকালাম কাণ্ড, এই মারামারির ফলটাই বাইরে দেখা যাচ্ছে ওই লাল চাকা আর ভয়ঙ্কর চুলকানি হিসেবে। সোজা কথায় শরীর একটা বিরাট ভুল বোঝাবুঝির শিকার হয়েছে। তাহলে এখন আসল প্রশ্নটা হলো, এই যে শরীরের পাহারাদাররা, এরা ঠিক কাকে শত্রু ভাবছে? এই রহস্যটা ভেদ করতে হলে কিন্তু একটু গোয়েন্দাগিরি করতে হবে। সাধারণত কিছু কমন সন্দেহভাজন থাকে যাদের জন্য অ্যালার্জি বেশি হয়। যেমন ধরুন ডাস্ট মাইট, যা খালি চোখে দেখাই যায় না। আবার ধরুন মোল্ড বা ছত্রাক, ফুলের পরাগরেণু। এমনকি অবাক করা ব্যাপার হলো, অনেকের গরম, ঠান্ডা বা ঘাম থেকেও অ্যালার্জি হয়। আবার পশু পাখির লোম, পোকামাকড়ের কামড়, এগুলো তো আছেই। খাবারের মধ্যে যেমন চিংড়ি, বাদাম, ডিম, দুধ খুব কমন। আবার পেনিসিলিনের মতো কিছু ওষুধও কিন্তু অ্যালার্জির কারণ হতে পারে। মানে তালিকাটা কিন্তু বেশ লম্বা। আসল শত্রুটা কে, সেটা নিজেকে একটু খেয়াল করে খুঁজে বের করতে হবে। এই তালিকার মধ্যে ডাস্ট মাইট কিন্তু খুব বড় একটা ভিলেন। আর এটা থেকে বাঁচার জন্য কয়েকটা সহজ জিনিস মাথায় রাখা যায়। প্রথমত, চেষ্টা করুন প্রতি সপ্তাহে বিছানার চাদর গরম পানিতে ধুয়ে ফেলতে। দ্বিতীয়ত, ঘরে কার্পেট না রাখাটাই ভালো। আর হ্যাঁ, ঘর ঝাড়া মোছার সময় অবশ্যই একটা ভালো মাস্ক পরে নেবেন। শেষে শুকনো কাপড়ের বদলে ভেজা কাপড় দিয়ে ধুলো মুছুন। এই ছোট ছোট কয়েকটা অভ্যাস কিন্তু ডাস্টমাইটের উপদ্রব অনেকটাই কমিয়ে আনতে পারে। আচ্ছা, শত্রু তো না হয় শনাক্ত করা গেল, কিন্তু যদি অ্যালার্জির অ্যাটাক হয়েই যায়, তখন এই যে এত অস্বস্তি, এটা কমানোর জন্য কি করা যেতে পারে? চলুন এবার সেই উপায়গুলো জেনে নিই। অ্যালার্জির ক্ষেত্রে সবচেয়ে পরিচিত আর প্রধান ওষুধটাই হলো অ্যান্টিহিস্টামিন। এখন এটা কিভাবে কাজ করে? দেখুন, আমাদের শরীরের পাহারাদাররা যখন যুদ্ধ শুরু করে, তখন তারা হিস্টামিন নামে একটা রাসায়নিক অস্ত্র ছাড়ে। আর এই হিস্টামিনের জন্যই কিন্তু চুলকানি, ভোলা ভাব, এই সব কিছু হয়। অ্যান্টিহিস্টামিনের কাজ হলো এই হিস্টামিনকেই ব্লক করে দেওয়া, ফলে অস্বস্তিটাও কমে আসে। শুধু ওষুধই নয়, কিছু ঘরোয়া পদ্ধতিও কিন্তু দারুণ কাজ দেয়।
যেমন যেখানে চুলকাচ্ছে সেখানে ঠান্ডা শেক দিতে পারেন, ক্যালামাইন লোশন তো আছেই, অথবা যে কোনো ভালো ময়েশ্চারাইজার ব্যবহার করলেও বেশ আরাম পাওয়া যায়। আর একটা গুরুত্বপূর্ণ কথা, মানসিক চাপ কিন্তু অ্যালার্জি বাড়িয়ে দেয়, তাই চেষ্টা করতে হবে একটু রিল্যাক্সড থাকার। আর যদি নাক বন্ধ হয়ে যায় তার জন্য তো ন্যাজাল স্প্রে আছেই। এবার একটা খুব খুব জরুরি কথায় আসি, সেটা হলো স্টেরয়েড। হ্যাঁ, যখন অ্যালার্জি খুব মারাত্মক আকার নেয় তখন ডাক্তাররা হয়তো খুব অল্প সময়ের জন্য এই শক্তিশালী ওষুধটা দেন, কিন্তু একটা কথা একদম মাথায় গেঁথে নিতে হবে, ডাক্তারের পরামর্শ ছাড়া স্টেরয়েড ব্যবহার করাটা ভয়ঙ্কর বিপজ্জনক হতে পারে। কেন? কারণ এটা আমাদের পুরো রোগ প্রতিরোধ ব্যবস্থাটাকেই দাবিয়ে রাখে, আর তার ফলে ব্ল্যাক ফাঙ্গাসের মতো মারাত্মক সব ইনফেকশনের দরজা খুলে যেতে পারে। বেশিরভাগ অ্যালার্জি হয়তো শুধু অস্বস্তিকর, কিন্তু মারাত্মক কিছু নয়। তবে কিছু কিছু অ্যালার্জিক রিয়াকশন কিন্তু জীবন মরণের প্রশ্ন হয়ে দাঁড়াতে পারে। আর তাই এর লক্ষণগুলো চিনে রাখাটা যে কতটা জরুরি তা বলে বোঝানো যাবে না, কারণ এক্ষেত্রে প্রতিটা সেকেন্ড কিন্তু মূল্যবান। যদি এই লক্ষণগুলোর কোনোটা দেখা যায় তাহলে এক মুহূর্ত দেরি করা চলবে না। যেমন ধরুন, শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে বা শো শো শব্দ হচ্ছে, কিংবা হঠাৎ মাথা ঘুরছে, অজ্ঞান হয়ে যাওয়ার মতো লাগছে, বুক খুব বেশি ধরফর করছে, অথবা মুখ, ঠোঁট বা জিভ হঠাৎ করে ফুলে উঠছে। এই সবগুলোই কিন্তু অ্যানাফাইল্যাক্সিস, মানে তীব্র আর প্রাণঘাতী অ্যালার্জির লক্ষণ, আর এটা একটা মেডিকেল এমার্জেন্সি। আর সবচেয়ে জরুরি যে কথাটা মনে রাখতে হবে তা হলো, এই মারাত্মক লক্ষণগুলো দেখার পর যদি রোগী একটু ভালো বোধ করতে শুরু করে, তবুও দেরি না করে অবশ্যই হাসপাতালে নিয়ে যেতে হবে। কেন? কারণ এই লক্ষণগুলো কিন্তু আবার ফিরে আসতে পারে আরও ভয়ঙ্করভাবে। তাই বিশেষজ্ঞ ডাক্তারের হাতে থাকাই সবচেয়ে নিরাপদ। তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি বুঝলাম? বুঝলাম যে অ্যালার্জি আসলে শরীরেরই একটা ভুল বোঝাবুঝি, একটা কেস অফ মিস্টেকেন আইডেন্টিটি। আর যদিও একে হয়তো পুরোপুরি সারিয়ে তোলা যায় না, কিন্তু একে নিয়ন্ত্রণে রাখাটা কিন্তু একদমই সম্ভব। এর আসল চাবিকাঠিটা হলো দুটো জিনিস: এক, নিজের শরীরকে চেনা বোঝা, আর দুই, ঠিক কী কারণে অ্যালার্জি হচ্ছে সে কারণটা খুঁজে বের করে তা এড়িয়ে চলা, আর অবশ্যই দরকার মতো সঠিক চিকিৎসা নেওয়া। এখন প্রশ্ন হলো, শরীরের এই ভুল বোঝাবুঝিটা ভাঙার জন্য আমরা কি আসলেই প্রস্তুত?